প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা মূলত যে নিজামীর ফাঁসি হয়ে গেল মানবতা বিরোধী অপরাধের দায়ে সে বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আলোচনা করব জামাত নিষিদ্ধ হওয়ার বিষয়, নিষিদ্ধ করা হবে কিনা বা কি কতদূর সে পর্যায়ে আমরা জানতে চাইব, বিশ্লেষণ শুনতে চাইব। আর এই জন্যে আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনারা সবাই চিনেন। আমার সাথে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং অধ্যাপক আফসান চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনি যদি একটু বলেন, জামাতের আমির নিজামী, মতিউর রহমান নিজামী, ওনার ফাঁসি হয়েছে। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে তার ফাঁসি কার্যকর হয়েছে এবং এর আগেও বেশ কয়েকজন মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতাকে ফাঁসি কার্যকর হয়েছে এবং আরও কয়েকজন পেন্ডিং আছে। তো এটা তো দীর্ঘদিনের একটা দাবি ছিল এবং আওয়ামী লীগ এরা তাদের ইশতেহারে বলেছিল এবং সেটা পর্যায়ক্রমে করছে। তো আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই যে এটার ফলে আমরা কি দায় মোচন হলাম বা আরও আমাদের কি করা উচিত এখন? একদিক থেকে এটা তো অনেক পরে ঘটলো। এই বিচার তো 1972 সনে হওয়ার কথা ছিল। তো কী কারণে এটা 1972-এ হয়নি বা এই দীর্ঘ 40 বছরেও আমরা এটা দেখিনি, সেটা লম্বা ইতিহাস। তা আপাতত নিজামী ছিলেন তখন জামাতের আমির ছিলেন না। যখন অপরাধ করছিলেন তিনি তখন ইসলামী ছাত্র সংঘ যে বলতো, যেটা পরবর্তীকালে ইসলামী ছাত্র শিবির হয়েছে, তার নেতা ছিলেন এবং তার নেতা হিসেবে তিনি তারা যে আধা সামরিক বাহিনী গঠন করেছিলেন পাক সেনাদের সহায়তা করার জন্য, সেটার তিনি কমান্ডার ছিলেন। সেই দিক থেকে তার যে দায় সেটা হচ্ছে 1971-এর দায়। কাজে কথা কথা লোকে বলছে যে ধর্মীয় নেতা বা জামাতের আমিরের মৃত্যুদণ্ড হয়েছে, কথাটা আংশিক সত্য। যিনি যখন অপরাধ করছিলেন তখন তিনি ছিলেন একটি আধা সামরিক বাহিনী, যাদেরকে ল্যাটিন আমেরিকায় ডেথ স্কোয়াড বলে, সেই রকম একটা বাহিনীর নেতা। এবং তারা যে কাজটা করেছেন সেটা যুদ্ধ অপরাধ বলে পৃথিবীর যে কোনো দেশের মাপকাঠিতেই গণ্য। এখন শুধু বিচার্য বিষয়টা ছিল যে নিজামী বা মুজাহিদ বা কামরুজ্জামান বা কাদের মোল্লা ব্যক্তিগতভাবে এরাই অপরাধের দায় কতটুকু বহন করেন। নিজামের ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু তিনি কমান্ডার ছিলেন, তিনি তো অস্বীকার করতে পারেন না। কাদের মোল্লার সময় একটা তর্ক তুলেছিল, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা কিনা, আইডেন্টিটি ক্রাইসিস। আর এর সাথে এটাও বলা দরকার যে একজন বিএনপি নেতারও ফাঁসি হয়েছে এর মধ্যে। তখন তিনি বিএনপি ছিলেন না, তখন তো বিএনপি ছিলই না, তাই না? তখন তিনি ছিলেন মুসলিম লীগ, কনভেনশন মুসলিম লীগ নেতার ছেলে এবং নিজেও একজন বলা যেতে পারে যুদ্ধ অপরাধী। তো সেই দিক থেকে তিনিও বারবার তার ডিফেন্সে বলছিলেন যে আমি অমুকের ছেলে না হলে আমার ফাঁসি হতো না, কিন্তু অমুকের তো আরও 4-5 ছেলে ছিল, তাদের বিরুদ্ধে তো হয়নি। এই সমস্ত ক্ষেত্রে আমাকে বলতে হবে যুদ্ধ অপরাধের দায় মোচনটা আপনি যেটা বললেন, এটা একটা প্রতীকী ব্যাপার হিসেবে হচ্ছে। এখন যত যুদ্ধ অপরাধী ছিলেন সবার শাস্তি দেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনীর যে সদস্যরা এই যুদ্ধ অপরাধের প্রথম দায় বহন করেন, তারা তো সবাই রাজনৈতিক কারণে, কূটনৈতিক কারণে দায়, এক ধরনের তাদের দায় আমরা মোচন করতে পারিনি, তারা পালিয়ে গেছেন, অথবা তারা আন্তর্জাতিক আশ্রয় নিয়ে ভারতের সাহায্যে তারা পাকিস্তানে চলে গেছেন। এখন এই দেশের রাজনীতিতে বর্তমানে যেই প্রশ্নগুলি বড় হয়ে উঠেছে সেটা হচ্ছে আবারও 1971-এর আগে যে ধরনের রাজনৈতিক প্রশ্নগুলো আমাদের সামনে তোলা হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে রাজনীতিতে ধর্মের প্রশ্ন। সেই প্রশ্নটা আবার আমাদের রাজনীতিতে কেন ফিরে এলো, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জন্য প্রায় সময় বিশেষ করে পাশ্চাত্যের মিডিয়ার, আমি শুধু একটা নাম বলি, আল জাজিরা বলে যে টিভি চ্যানেলটা আছেন, তারা প্রায় সময় বলতে গেলে ধর্মীয় নেতাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। তো ব্যাপারটার মধ্যে সত্যের অপলাপ আছে। এই যুদ্ধাপরাধীরা আজকেও, আমি বলবো এত বছর পরেও, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্তত 20-30 বছর আগে জার্মানিতে যুদ্ধ হয়েছে, দ্বিতীয় মহাযুদ্ধ, সেই নাৎসি যুদ্ধাপরাধী যাদের বয়স এখন 90-এর কোটায়, তাদের এখনও বিচার হচ্ছে। সেটা গুরুত্বপূর্ণ, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। দায়মোচন শব্দের চেয়ে আমি বলবো এটা উদাহরণ স্থাপন করা, কারণ যুদ্ধাপরাধী যত ছিলেন সবার বিচার করা যাবে না, এখনও সম্ভব না। অনেকে মারা গেছেন, সেই জন্য শুধু নয়, সেই সময় 1972 থেকে 75 পর্বে তৎকালীন সরকার যাদেরকে মাফ করে দিয়েছিলেন, যাদেরকে ক্ষুদ্র অপরাধী বলে, তাদের সংখ্যাটাও বেশি ছিল। প্রায় 37,000 লোককে বন্দী করা হয়েছিল। তার মধ্যে বলতে গেলে 10-11,000 বাদে অন্যরা ছাড়া পেয়ে গিয়েছিলেন। কিন্তু যে 10-11,000 ছিলেন তারা জেনারেল জিয়াউর রহমানের আমলে, তারা 1975 সনের 31 ডিসেম্বরের মধ্যে তারা ছাড়া পেয়ে যান। এই ইতিহাসটা আমরা সবাই জানি। তো এখন নতুন করে বিচারের যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছেন, সেটা এই সরকারকে যদি অন্য প্রশ্নে আমরা সমালোচনাও করি, এই প্রশ্নে সমালোচনা করা যাবে না।
আমি এক্ষেত্রে তারা বলছি এটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। প্রথমে তারা বলেছিলেন 1975 সনে শেখ সাহেবকে যারা হত্যা করেছিলেন তাদের বিচার হয়েছে, সবার হয় নাই, মানে মৃত্যুদণ্ড 5 জনের হয়েছে। সেই দিক থেকে সেটা প্রথম পদক্ষেপ। তখন সবাই আশা করছিল শেখ হাসিনা পরবর্তী বিচারটা কখন করেন। অনেকে সংশয় প্রকাশ করেছিলেন, কারণ প্রথমবার তিনি ক্ষমতা এসে 96 সনে সেটা পারেননি। দ্বিতীয়বারে ক্ষমতা 2009 সনে যখন তিনি আবার ক্ষমতা পেলেন, তখন এই বিচার প্রক্রিয়া শুরু হলো। নিজামীটা তার উদাহরণ। নিজামীকে গ্রেপ্তার করা হয় 2010-এ, তারপর থেকে গত 6 বছর লাগলো। মানে যেটা বলে বিচার প্রক্রিয়ার যে আইনগত বিধিবিধান সেটা মেনেই তাদেরকে বিচার করা হয়েছে। এখন রাজনৈতিক তাৎপর্যটার কথা হচ্ছে এই যে যুদ্ধ অপরাধ করে যদি তার শীর্ষ নেতা শাস্তি না পেতেন তাহলে দেশে একটা খারাপ উদাহরণ হতো। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এটা দিয়ে আমি আফসান ভাইকে দেব, সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের প্রশ্ন। ব্যক্তিগতভাবে আমরা অনেকেই মৃত্যুদণ্ডের সমর্থক নই। মৃত্যুদণ্ড হচ্ছে সভ্যতার একটা পর্যায়ে অনিবার্য ছিল, আস্তে আস্তে পৃথিবীর নানা দেশে এটা উঠে যাচ্ছে, এখন বেশিরভাগ দেশে উঠে গেছে। কিন্তু গতকালকেও সুইডেনের একজন মন্ত্রী আমাদের সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সেই প্রশ্নেও এটা উঠেছে যে যুদ্ধাপরাধের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। অন্য ক্ষেত্রে যুদ্ধাপরাধ বাদে অন্য ক্ষেত্রে যদি আমরা মৃত্যুদণ্ড তুলেও দেই, এই যুদ্ধাপরাধের বিচার যতদিন শেষ না হয় এটা থাকবে। ইউরোপেও সেটা ছিল, দ্বিতীয় মহাযুদ্ধে তো অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জাপানে দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা এগিয়ে গেছে, ধরেন 1970-এর দশক 80-এর দশক থেকে অনেক দেশের মৃত্যুদণ্ড সেখানে আর নেই। এইটাও প্রশ্ন। আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিচার, মৃত্যুদণ্ড নয়। মানে তাদেরকে দেওয়া হচ্ছে সর্বোচ্চ দণ্ড। এখন দেশে যদি সর্বোচ্চ দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর না থাকতো তাহলে হয়তো এটাও কার্যকর হতো না। এই প্রশ্নগুলো আন্তর্জাতিক মহল থেকে তোলা হচ্ছে এবং তুলছেন কারা? এই যারা তুলছেন তারা কিন্তু রাজনৈতিক চক্র থেকেই তুলছেন। সেদিন আমি দেখলাম বিবিসি থেকে আমাদের একজন বিখ্যাত নারী নেত্রী খুশি কবিরকে ইন্টারভিউ করছিল। উনি বলছিলেন, সত্য কথাটাই বলেছিলেন। উনি বললেন যে এই যে একটা মেয়ে, তার পুলিশ অফিসারের মেয়ে 16 বছর বয়স, ঐশী না কি নামের একটা মেয়ে আছে না, তার মা বাবাকে হত্যা করেছে, তো তাকে যখন দণ্ড দেওয়া হলো উনি বললেন যে তখন ইউরোপীয়রা তো প্রতিবাদ করেনি। এখন নিজামের মৃত্যুদণ্ডের সময় অনেক রাজনৈতিক শক্তি প্রতিবাদ করে কেন? কাজে বিষয়টা নিছক মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড নয়, বিচারটা হচ্ছে স্পর্শকাতরতা হচ্ছে বিচারটা নিয়ে। কাজে আমি বলবো এইটা রাজনৈতিক নেতার বিচার হিসেবে না দেখে এটাকে দেখা উচিত সত্যিকারের 1971 সনের যুদ্ধাপরাধ যারা করেছেন, তিনি রাজনীতিবিদ হতে পারেন, তিনি সামরিক অফিসার হতে পারেন, তার বিচার হচ্ছে। আমি সেই দিক থেকে মনে করি এটা দায় মুক্তির চেয়েও একটু বেশি কিছু। এটা আমাদের দেশে ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে কিনা, গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ন্যায় বিচার, ন্যায় বিচার থাকবে কিনা এইটারই একটা যৌপকাষ্টের বিচার। আমি আরেকটা কথা বলে শেষ করি। এখন এই উদাহরণ আমরা কি অনুসরণ করতে পারবো? অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠার ঐতিহ্য, সবাই বলছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করলাম, এইটাকে যদি আমরা উদাহরণ মনে করি তাহলে আমাদের সমাজে যে অন্যান্য অপরাধগুলো হচ্ছে, যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, সেগুলির ক্ষেত্রেও আমরা এই উচ্চমান, বিচারের উচ্চমান, আপোষহীনতা, সেটা আমরা রক্ষা করব। এটা আশা করতে তো দোষ নেই। অবশ্যই না, এবং সেটাই আমরা সবাই আশা করি। আফসান চৌধুরী। না, আমি সেলিমুল্লাহ খান যে কথাগুলো বললো এটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। আমাদের এই বিচারটা প্রতীকী, কিন্তু আমাদের বিচার করার প্রয়োজনীয়তা আছে। এবং আমি মনে করি যে আমাদের যে এই কয়েকদিনে যে আলাপ আলোচনার যে বিষয়টা এসছে, যে বিদেশি গণমাধ্যম এটাকে ইসলামিস্ট রাজনীতি বলছে, এটা তাদের অবস্থান থেকে তারা বলছে। দ্বিতীয়ত আমি মনে করি যে পশ্চিমা গণমাধ্যম কি বলছে এটা নিয়ে এত মাথা ব্যথা করার কোনো কিছু নাই। এবং আমরা পশ্চিমা গণমাধ্যমের উপরে অতি নির্ভরশীল, আমাদের কিছুটা আত্মবিশ্বাসের অভাব আছে। আমি গবেষণা করতে গিয়ে দেখি যে যখন পশ্চিমা গণমাধ্যম কিছু একটা বলে 71-এর ইতিহাসে, ওটাকে আমরা তথ্য হিসেবে সামনে উপস্থিত করি। তো পশ্চিমা গণমাধ্যম আবার যখন আমাদের বিপক্ষে কিছু বলে তখন আমরা ওটাকে অস্বীকার করে গালি দিই। আমি মনে করি আমাদের নিজেদের উপরে নির্ভর করাটার প্রয়োজনটা খুব প্রয়োজন। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে এখনও মৃত্যুদণ্ড চালু আছে, আমাদের সংবিধানেই চালু আছে। এইটাকে আমরা পরিবর্তন করিনি। যখন পরিবর্তন করিনি আমরা তাদের সঙ্গে এই বিষয়ে পরিবর্তন করব কি করব না সেটার আলাপ করতে পারি, কিন্তু এটা যে আমি আমার দেশের আইনে রয়েছে আর আমি মৃত্যুদণ্ড এখন যেটা আছে সেটাকে আমি তো পালন করবই। তৃতীয়ত যেটা সেলিমুল্লাহ খান যে কথাটা বলছিল যে এটা ন্যায় বিচারের বিষয়টা প্রতিষ্ঠিত হবে কিনা, আমি মনে করি সেক্ষেত্রে আমাদের সন্দেহের বিষয়টা আছে। ঠিক যেমনিভাবে আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যম, ঐশীর মৃত্যুদণ্ডের সময় কিছু বলে না, অন্য মৃত্যুদণ্ডের সময় কিছু বলে না, এই ক্ষেত্রে বলছে এটা তো রাজনৈতিক অবস্থান থেকে বলছে। আমাদের দেশে এই বিচারটারও রাজনীতি আছে এবং এই রাজনৈতিক কারণে আমরা এই বিচারটা করতে পারছি। কিন্তু যেই বিচারের রাজনীতি নেই সেই বিচারটা নিয়ে আমরা একেবারেই
প্রশ্ন তুলছেন, এবং বিশেষ করে তনু হত্যাকাণ্ড, যেটা নিয়ে অনেক এখনও এত কিছুর মধ্যেও মানুষ এটা কিন্তু ভোলেনি, এবং মানুষের দাবি হচ্ছে, তনুর মা বলেছে যে দুজন সেনা সদস্য ছিল জড়িত, তাদের এটা করা উচিত, তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আমার মতে যদি আমরা এইটা প্রতিষ্ঠা করতে পারতাম, আমি বস্তুতপক্ষে যুদ্ধ বিচারটা একটা বিরাট সুযোগ আমাদের এই প্রতিষ্ঠা করা, ন্যায় বিচারের প্রতিষ্ঠা, সেটা যদি করতে পারি তাহলে অন্যগুলোও করতে পারবো, তাহলে আবার আমাদের সে একই দোষেও আর দুষ্ট হয় না, যে একটা ন্যায়ভিত্তিক সমাজ এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেটা বলছিলেন এটা প্রকৃত প্রস্তাবে সরকারের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অর্থাৎ সরকারের যেটাকে আমরা বলি রাজনৈতিক সদিচ্ছা, সেটা কতটুকু রাজনৈতিক সদিচ্ছা না রাজনৈতিক কৌশল, সেটা কিন্তু এতেই প্রমাণিত হবে। আরেকটা বিষয় যদি আপনি একটু শুরু করেন, সেটা হলো যে এই যে এখন তো যুদ্ধ অপরাধী যারা অপরাধী তাদেরকে বিচার হচ্ছে, কিন্তু অ্যাজ এ সংগঠন মানে জামাত ইসলামী তার নিষিদ্ধের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে, এবং আজকে দুজন মন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন যে জামাত নিষিদ্ধ সময়ের ব্যাপার, এবং আইনমন্ত্রী বলেছেন যে এ বিষয়ে কিভাবে প্রয়োজনীয় সংশোধনী এনে আইনটি সংসদে তোলা হবে। এই বিষয়ে আমরা জানি যে হাইকোর্টের মাধ্যমে একটা মীমাংসার জন্য একটা প্রসেসের মধ্যে আছে। তা আমাদের দেশের যে সাংগঠনিক রূপ, যেটাকে আমরা বলি সংবিধানের আইন, যে একদিকে বিচার বিভাগ আর একদিকে আইন প্রণয়ন বিভাগ, তাদের মধ্যে সার্বভৌমত্বের ক্ষমতার ভাগাভাগি আছে, একজনের এলাকায় আরেকজন পা দেওয়া ঠিক নয়। সেই জন্য এখন প্রথম কথা হলো নির্বাচন কমিশনের যে শর্ত, সেইগুলো অনুসারে জামাত খানিকটা নির্বাচনিক দিক থেকে নিষিদ্ধ, এবং সেটাকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার যে রাজনৈতিক সদিচ্ছা, সেটা থাকলে করা যেত। কিন্তু কি যে কোনো কারণে আবারও সেই রাজনৈতিক কৌশলের প্রশ্ন আসে, সরকার সেটা চাননি। এখনও তো তাদের সেই ইচ্ছা তৈরি হয়েছে। কিন্তু একটা কথা গোড়াতেই বলা উচিত, জার্মানিতে যে সমস্ত যুদ্ধাপরাধীর বিচার হয়েছে তাদেরকে ব্যক্তিগতভাবে বিচার করা হয়েছে, জার্মানিতে দলটাকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু হিটলারের যে দল ন্যাশনাল সোশ্যালিস্ট, তাদের নাম ছিল ওয়ার্কার্স পার্টি, ওটার নাম ছিল পুরোপুরি রাইট নাৎসি, মানে ন্যাশনাল সোশিয়ালিস্ট, হ্যাঁ না, মানে বলে কি আরবাইটার্স পার্টাই ডয়চল্যান্ড, এটাকে এনএসডিএপি বলতো। আরবাইটার মানে ওয়ার্কার। তো এই পার্টিকেও নিষিদ্ধ করা হয়েছে। আসলে নাৎসিরা কিন্তু সোশ্যালিস্ট নাম নিয়ে এসেছিল, ওয়ার্কার্স পার্টির নাম নিয়ে এসেছিল। এই জন্য নামে কি এসে যায়, জামাত ইসলামকে এখন নিষিদ্ধ করলে তারা তো আরেক নামে গঠিত হতে পারে, সেই কথাটা মোকাবেলা না করে আমরা শুধু আলোচনা করতে পারি না। কথা হচ্ছে কি, বিষয়টা হওয়া উচিত সংবিধানে যেটা এখন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, যে ধর্মকে কেন্দ্র করে ডিভিসিভ রাজনীতি করা যাবে না। সেটা আমি বলবো শুধু ধর্মের ক্ষেত্রে কেন, যে কেউ হতে পারে, জামাত ইসলামী হোক যেই হোক, মানে কেউ এটা করতে পারবে। হ্যাঁ না, এটা কেউ করতে পারবে না। সেইটা যদি আমরা মনে করি, আমি জিনিসটা এইভাবে বলতে চাই, বিপ্লব মাঝে মাঝে পরাস্ত হয়েছে বলে আমরা মনে করি, আসলে পরাস্ত হয় বিপ্লবীরা, বিপ্লব পরাস্ত হয় না। একটু সংক্ষিপ্ত উদাহরণ দিই। কার্ল মার্কসের 3টা বইয়ের জন্য তিনি খুব বিখ্যাত, ছোট ছোট বই। 1848 সন থেকে 50-এর মধ্যে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল, যাতে নেপোলিয়নের ভাতিজা ক্ষমতায় আসছিলেন, ওইর উপর মার্কস একটা বই লিখেছিলেন। ওটার খুব মজার, এটা হচ্ছে তৎকালীন 18 ব্রুমেয়ার অফ লুই বোনাপার্ট নামে, এবং ক্লাস স্ট্রাগলস ইন ফ্রান্স বলে একটা বই, সিভিল ওয়ার ইন ফ্রান্স, 3টা বই তাই 1850 এবং 1870। এই বইগুলো তিনি দেখিয়েছেন যে কি বলে, বিপ্লবের ব্যানারের মধ্যে একটা শব্দ লেখা আছে, ডিফিট অফ দ্য রেভলিউশন, বিপ্লব পরাস্ত। কিন্তু তারপরেও দেখা যায় সমাজ বিপ্লব কিন্তু বন্ধ থাকে না। রাজনৈতিক বিপ্লবের যারা বামপন্থী তারা পরাস্ত হয়েছেন, কিন্তু অন্য কেউ সেই কাজটা এগিয়ে নিয়ে যায়। আমি এই জন্য বলছি যে বর্তমানে দেশে যে প্রশ্নটা উঠেছে, জামাত ইসলামকে নিষিদ্ধ করলেও এখন যে এক ধরনের ধর্মীয় রাজনীতির পুনরুজ্জীবন হচ্ছে, সেটা নিষিদ্ধ করা যাবে না। সেটাকে মোকাবেলা করতে হবে কর্মসূচি দিয়ে, সমাজের অন্যান্য শক্তিকে মোবিলাইজ করে। বর্তমানে যে আসল সংকট হচ্ছে এই জায়গাতেই, জনগণ সরকারের সাথে কতটুকু আছে কতটুকু নাই, মানে এই প্রকাশের সাথে। এবং শেষ পর্যন্ত এই খেলা জয় হবে যারা জনগণকে সঙ্গে রাখতে পারে। কিন্তু আমাদের জানতে হবে যে 1971-এর যুদ্ধে যে আমরা জিতেছিলাম এত প্রাণ ক্ষয় এবং এত রক্তপাতের মধ্য দিয়ে, সেই জিনিসটা আমাদের পরাজয়ে পরিণত হলো কেন? এই প্রশ্নটা যতদিন আমরা না করব, ততদিন পর্যন্ত এই শক্তিগুলির পুনরুত্থানের জিনিস আমরা বুঝতে পারবো না। আমরা জানি যে সরকার ধরেন বলছেন, তোফায়েল আহমেদ বলছেন যে এটা সময়ের ব্যাপার মাত্র, আপনারা অপেক্ষা করুন এবং দেখুন। আমরা দেখতেছি তো 43 বছর ধরেই। অর্থাৎ জামাত ইসলাম নামক সংগঠনের নিষিদ্ধ করা উচিত ছিল 1972-এ নিষিদ্ধ, সেইটা জিয়াউর রহমান সাহেব পুনরুজ্জীবিত কেন করলেন? যেন এইটা পুনরুজ্জীবিত করার যে ছুতা অজুহাত জিয়াউর রহমান পেয়েছিলেন, সেটা তিনি বহুদলীয় গণতন্ত্র পরিবর্তন করবেন। কিন্তু সেখানেও বলা যেত বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল আদর্শগুলো ছিল সেগুলোর সাথে বেমানি করা যাবে না। এবং একটা তুচ্ছ উদাহরণ দিয়ে শেষ করি আমি, যেমন বাংলাদেশের যে কোনো কারণে হোক আওয়ামী লীগ একটা আদর্শ ঘোষণা করলো কি জাতীয়তাবাদ। কি জাতীয়তাবাদ? বাঙালি জাতীয়তাবাদ।
তাতে বাংলাদেশের অবাঙালি জনগণ মানে মনক্ষুণ্ণ হবেন এবং তারা বিরোধিতা করবেন, সেটাকে তারা উপেক্ষা করেই এটা করলেন। এখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে তিনিও হয়তো বাঙালি জাতীয়তাবাদটা নিতেন, কিন্তু এটা আওয়ামী লীগ যে ট্রেডমার্ক করেছে, তাহলে তিনি একটা বাংলাদেশি জাতীয়তাবাদ আবিষ্কার করলেন। কিন্তু তাতে শব্দ নিয়ে আমি বিতর্ক করছি না। ওই বাংলাদেশের জাতীয়তাবাদের মানে হচ্ছে তিনি আবার ধর্মভিত্তিক রাজনীতিকে পুনরুজ্জীবিত করবেন, এটা হচ্ছে মূল কথা। তিনি বাংলাদেশের অধিকাংশ মানুষের মুসলিমত্ব এটিকে নিয়ে, এখন ভারতের অনেক পণ্ডিত আমি দেখলাম, রণবীর সমদ্দার লিখতেছেন ইন্ডিয়া ইজ এ হিন্দু মেজরিটি কান্ট্রি, বাংলাদেশ ইজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি। এইভাবে যে কথা বলা, এই রাজনীতিটা ফিরে এলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার কিন্তু এটা ছিল না। আমরা বলছিলাম মুসলিম মেজরিটি না হিন্দু মেজরিটি, এ কথা বলা যাবে না। এটা বাদ দিয়ে আমরা বাংলাদেশে কী ধরনের সমাজ করতে চাই, কোন ধরনের সমাজ করতে চাই, সেই প্রশ্নটাকে আড়াল করার জন্যে আবার পুরনো প্রশ্নটা আনা হলো। এই সূত্রেই জামাত একটা নতুন নামে তখন আত্মপ্রকাশ করেছিল, আইডিয়াল বলে পাঠিয়েছিল, ইসলামিক ডেমোক্রেটিক, রাইট। তো সেই জন্য বলছি এখনও জামাতকে গুজব শোনা যাচ্ছে সরকার নিষিদ্ধ করবে, তার আরেকটা নামে আত্মপ্রকাশ করতে কোনো বাধা হবে না। কাজে আদর্শের কথাটা বলতে হবে, কোন ধরনের রাজনীতি আমাদের ন্যাশনাল যে ঐক্যমত, জাতীয় ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত, সেটার ক্ষেত্রে কথা বলা উচিত। প্রফেসর আফসান চৌধুরী, আপনি শুনছিলেন সলিমুল্লাহ খান খুব সুন্দর করে বলছিলেন যে জামাত নিষিদ্ধ, মানে শুধু জামাত নিষিদ্ধ করলে নাহলে আদর্শ ভিত্তিক যে বিষয়টা সেটা তুলেছেন। এবং এই প্রসঙ্গে আপনি কি মনে করেন, অনেকদিন তো যদিও দাবি ছিল, কিন্তু শুধু জামাত নামটি তো নিষিদ্ধ নয়, আসলে একটা আদর্শ, যেটা এখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে ধর্মের জিনিসটা ফিরে আসছে, সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি মনে করি আমরা যারা জামাত নিষিদ্ধকরণের পক্ষে ছিলাম আজ থেকে 25 বছর 30 বছর আগেও, তখন যদি জামাত নিষিদ্ধ হতো তখন এটার একটা রাজনৈতিক একটা সুবিধা পাওয়া যেত, একটা আঘাত করা যেত এই ধরনের রাজনীতিতে। কিন্তু এখন এই 30 বছর পরে জামাত নিষিদ্ধ করলে জামাত অন্য দল হয়ে আসবে, ফিরবে। তবে জামাতের যারা সদস্য তারা অনেকে কিন্তু বিভিন্ন দলে এখনই প্রবেশ করেছে। তো জামাতটা আমার কাছে মনে হয়েছে, আমি হিসাব করেই দেখছিলাম যে 4-5 ভাগ ভোট তারা পায়, তার মানে আমাদের সমাজে এরকম গোষ্ঠীটা আছে জামাতে। ধর্মের বিষয়টা আমার কাছে আর একটু জটিল বিষয় মনে হয়, এই কারণে যে আমি যেহেতু ইতিহাস নিয়ে কাজ করি, আমি মনে করি ধর্ম বিষয়টা এই ক্ষেত্রে শেখ হাসিনা যে অবস্থানটা নিয়েছেন, যে আমি ধর্মের কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না, এটা যেহেতু আওয়ামী লীগ এই বর্তমান অবস্থাতে সবচেয়ে সবল, আমার মনে হয় বাংলাদেশের 44 বছরে এত কোনো দলের এত সবল অবস্থা ছিল না, তাদেরকে নির্ধারণ করতে হবে তারা কিভাবে এই ধর্মীয় আগ্রাসী বা উগ্র ধর্মীয়বাদ রাজনীতিতে প্রবেশ করতে পারে। এখন আমার কাছে যে জিনিসটা আসে, আমি যেহেতু গত প্রায় 8-9 মাস ধরে বাঙালি মুসলমানের ধর্মীয় ভাবনা, ধর্মীয় চরিত্র, ধর্মীয় প্রকাশ নিয়ে গবেষণা করছি, আমি এটা খুঁজে পাচ্ছি না। এই 4-5 ভাগ জামাতি যারা আছে তারা আছে, কিন্তু আপনি মানুষ যেমন পিউ সেন্টার যে কথাটা, যে কাজটা করেছে, যে তুমি কি শরিয়া আইন চাও, সবাই বলেছে হ্যাঁ চাই, তো এটা কি তার শরিয়া আইন বলতে কি বোঝো, এটা জিজ্ঞেস করে নাই। এটা জিজ্ঞেস করলে তো বোঝা যেত ও কিছুই জানে না, ও ধর্মীয় সবসময় আমাদের ইতিহাসে এটা পরিচয়। কিন্তু বাঙালি মুসলমানের যে চরিত্র, বাঙালি মুসলমানের যে পরিচয়, এটা যেন তার মনের মধ্যে আঘাত না লাগে। তাকে ধর্মীয় উগ্রবাদী রাজনীতি বা ধর্মীয় রাজনীতি করার দরকার নেই। সেই জন্য বলছি এটা রাজনীতিকদেরই নির্ধারণ করতে হবে কীভাবে এই দুটো কিছুটা হলেও বিরোধী সংবাদ তার কাছে পৌঁছাতে পারে, যে না আমরা ধর্মে আঘাত করব না, কিন্তু ধর্মান্ধতা করব না। এবং আমাদের বাংলাদেশে গ্রামীণ অবস্থাতে যেটা দেখা যায় যে গত 20-25 বছরে যেটা হয়েছে, গ্রামে কিন্তু একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে। এরা সংস্কার পালন করে, এরা রোজা রাখে, ঈদ করে, ধর্মচর্চা যে করে তাও না, আমি ধর্মচর্চা বলতে বলছি থিওলজিক্যাল চর্চা তারা করে না, তারা কিন্তু অনেক গ্রামে সবল এখন। এবং আমি মনে করি যে তারাও কিন্তু যে কোনো দলের জন্য সবচেয়ে সবল। আপনার যে জনগোষ্ঠী আপনার এই গণতান্ত্রিক পরিবেশকে মুক্ত রাখবে, তারা কিন্তু এরাই। আপনি শেখ হাসিনা যেটা আমার মনে হয় উনি বুঝতে পারছেন যে উনি এদেরকে বাইরে রেখে উনি রাজনীতি করবেন না, তিনি এদের শক্তিটা বোধহয় ধরতে পেরেছেন, অতএব তো উনি কোনো রিস্ক নেবেন না। কিন্তু অন্য যে বিষয়টা সেটা হচ্ছে যে এই রিস্ক নেওয়ার ফলে কি গ্রামে উগ্রতাবাদ বাড়বে? যখন জিয়াউর রহমান ছিল তখন উগ্রতাবাদ এমন কোনো বাড়েনি, রাজনৈতিকভাবে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতি করেছে। কিন্তু অন্য ক্ষেত্রে মানুষের মনের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? আমি তো দেখিনি। আমার তো মনে হয় আমার কাজটা বেজলাইন হয়ে যাচ্ছে এখন।
যে আসলেই মানুষ কিন্তু খুব একটা এটা পরিবর্তন, ধর্ম তার কাছে একটা সামাজিক বাস্তবতা হিসেবে আসে, তার কাছে ধর্মীয় বাস্তবতা, থিওলজিক্যাল বাস্তবতা হিসেবে আসে না। এই কারণে বাঙালি সমাজটাকে একটু বোঝা দরকার এবং তার জন্য কিভাবে করলে বাঙালি সমাজেরই কল্যাণ হয় সেটা ভাবা দরকার। জামাত ইসলামীকে নিষিদ্ধ করাটা, মানে শুধু জামাত ইসলামের গোটা কয়েকজন, যে আপনি যা বললেন এতক্ষণ ধরে, মানে সেটা যদি এরকম হয়, মানে জামাত ইসলাম যে যা প্রচার করছে বা যা কয়েকজনকে যা দেখা যায়, যা তারা বলে, বাঙালি মধ্যবিত্ত বা মুসলমান সমাজ আসলে সেটা ভাবে না। এবং এই যে আমি বলছি যে জামাত ইসলামের, আমরা জামাত ইসলামীকে বেশি সবল করে দেখি, মানে 71 সালে যেটা মুসলিম লীগ অনেক বেশি সবল ছিল। আমি একটা গ্রামেরই একটা উদাহরণ দিচ্ছি, আমি যে গ্রামটার উপরে, একটা গ্রাম যেটা কাজ হচ্ছে, ওখানকার সাধারণ মানুষ ইন্ডিয়ায় চলে গেছে, একেবারে কৃষক শ্রেণী গিয়ে মুক্তিযোদ্ধার ট্রেনিং নিয়ে ফেরত এসছে। ওই গ্রামে কিন্তু কোনো রাজাকারী নাই। তো কি হয়েছে, পাশের গ্রামে কাউকে চাপ দিয়ে রাজাকার, সে কিছুদিন ধরে একটু হুমহাম করে টোরে সে আবার চলে গেছে। তার মানে আমাদের স্বাভাবিকভাবে আমরা ধারণা করিনি গ্রামে অসংখ্য রকম এরকম ছিল, তা বাস্তবতা না। তো গ্রামগুলো টিকে থাকতে চায়, গ্রামগুলো খেয়ে পড়ে মোটামুটি অর্থনৈতিকভাবে উন্নতি চায়। তো আপনি সেই সংবাদটা যদি তাকে পৌঁছে দিতে পারেন, আর তার জীবনে ধর্মচর্চাটা কিন্তু তার টিকে থাকার অংশ, এটা সে থিওলজিক্যাল চর্চা করে না, ইসলামিস্ট সে না, এটা ঐতিহাসিকভাবেই তার নাই। আমাদের দেশে যে আন্দোলনগুলো হয়েছে, ওয়াহাবি আন্দোলন, এই ফরাজি আন্দোলন, এগুলো কোনোটাই ধর্মীয় আন্দোলন ছিল না, এটা সমাজ সংস্কারের আন্দোলন ছিল, জমিদার বিরোধী আন্দোলন। এই কথাটার সাথে আমি সমর্থন করেই বলি, মুসলিম লীগ নামক যে সংগঠনের নেতৃত্বে পাকিস্তান হয়েছে, এটা মোটেও ধর্মীয় সংগঠন ছিল না। এটা ছিল উচ্চশিক্ষিত জিন্নার মতো অথবা জমিদার, এদের মতো ঢাকার নবাবরা এটা তৈরি করেছিলেন, জিন্নার নেতৃত্বে পাকিস্তান হয়েছে। এই গোটা ভারতের উচ্চবিত্ত মুসলমানরা, কেউ কেউ একটু জমিদারি, কেউ কেউ ব্যবসায়, কেউ কেউ মধ্যবিত্ত প্রফেশন, তারাই করেছেন। এবং যাদেরকে তৎকালীন আলিমদের সংগঠন বলা হতো, ওইগুলো কিন্তু পাকিস্তান সমর্থন করেনি সেই সময়। জামাত ইসলামী পাকিস্তান সমর্থন করেনি, জমিয়তুল উলামা হিন্দু করেনি, মুসলিম লীগ করেছেন, এবং তাদের সাথে অনেক বিতর্ক হয়েছে। এখন ইতিহাসের সত্যের খাতিরে বলতে হবে, আওয়ামী লীগ এখনও যে রাজনীতিটা করছে, এটা মুসলিম লীগের রাজনীতি। আমি দুঃখের সাথে বলছি, এটা একসময় আওয়ামী মুসলিম লীগ ছিল, অর্থাৎ মুসলিম লীগের সাথে দ্বিমত করে তারা আলাদা হয়েছেন। মৌলানা ভাসানী মুসলিম লীগের সভাপতি ছিলেন আসামে, মৌলানা আকরম খান মুসলিম লীগের সভাপতি ছিলেন বাংলায়। ভাসানী সাহেব চলে আসলেন এইখানে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে, এইখানে তখন আকরম খান গ্রুপের সাথে তার বিরোধ হলো, তখন তারা ভাগ করে পূর্ব বাংলার স্বার্থের প্রশ্নে তারা তখন দেখলে কি আওয়ামী লীগ, প্রথমে হয়েছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগ তারা বাদ দিলেন কি জন্যে, পূর্ব বাংলার যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ছিল তাদের ভোট তো দরকার, না হলে তো, আমি খুব অঙ্কের হিসেবে বলছি। এখন বিএনপি যে রাজনীতিটা করছে দেশে, বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বিএনপি কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা করছে না। মানে অর্থাৎ জাসদ এটা করতেছিল, জাসদ যদি ক্ষমতায় আসতো তাহলে সে আওয়ামী লীগের রাজনীতিই করতো উত্তরাধিকার সূত্রে। বিএনপি হঠাৎ উটকু কোথায় রাজনীতি করলো? দুঃখের সাথে বলতে হচ্ছে, বিএনপি করছে পাকিস্তান আর্মির রাজনীতি। জিয়াউর রহমান পাকিস্তান আর্মির অফিসার ছিলেন এবং তিনি বাংলাদেশকে আরেকটা দ্বিতীয় পাকিস্তান করার চেষ্টা করেছেন। সেইখান থেকেই কিন্তু ধর্মীয় দলের পুনরুজ্জীবন। আজকে পাকিস্তানে যা হচ্ছে সেটার একটা ছায়া বিএনপি এখানে করতে চাচ্ছে। এই জন্য বিএনপির সাথে পাকিস্তানের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি আছে। আর অন্যান্য পার্টির কথা বলেন, একই কথা বলা যাবে। সুতরাং আমি আফসার ভাইয়ের সাথে একমত যে বিএনপিও ধর্মীয় দল নয়, আওয়ামী লীগও ধর্মীয় দল নয়। তারা হচ্ছে ধর্মকে যে যতটুকু প্রয়োজন হচ্ছে, আওয়ামী লীগ সেকুলার হয়েছে তার ঠেলায় পড়ে, মানে তার পাকিস্তানি নেচার স্টেটের বিরুদ্ধে করতে হবে, এবং বিএনপিও যে জামাতকে নিয়ে মিত্রতা করছে এটাও ঠেলায় পড়ে। আমার কথা হচ্ছে এইটাকে বলে বস্তুবাদী বিশ্লেষণ। এখন আমাদের মধ্যে একটা ভাববাদও আছে, আমরা ইমোশন সেন্টিমেন্ট আছে। আমাদের যাদের বামপন্থী বলি তারা অনেকেই পরাস্ত হয়ে গেছে রাজনীতিতে, কিন্তু সেন্টিমেন্টটা রয়েছে তাদের, তারা বামপন্থীদের খাতির আছে। কিন্তু কেউ কোনো বামপন্থী এখন চরম ডানপন্থী হয়েছে। অনেক বামপন্থী এখন সিভিল সোসাইটি নামক একটা ব্যানারের নিচে ঢুকে পড়েছে, তারা বড় বড় পত্রিকার মালিক হয়েছে, টেলিভিশনের মালিক। যা হোক, এখন ধর্মীয় রাজনীতির প্রশ্নে আমরা আবারও কেন আসছি? এখন বিভেদের রাজনীতি ভালো নয় এই অর্থে বলতেছি, কিন্তু প্রত্যেকে তো তার ধর্ম পালনের অধিকার আছে। আমি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটা প্রশংসাই করব। উনি বারবার আমরা একটা সাহসের কথা বলি না, উনি যেটা বলছেন এখন যে রাজনীতির মধ্যে দুটো পক্ষ হচ্ছে, আপনি ওই পক্ষের মধ্যে কেন পা দেবেন? এরা একদলকে বলছে নাস্তিক, এরা বলছে মৌলবাদী, উনি ওইটার মধ্যে পা দিচ্ছেন না। অর্থাৎ মৌলবাদকে ঠেকাবার জন্য যারা নাস্তিকতা করছেন তারা নিজেদেরকে বলার সময় নাস্তিক বলে না, বলে যে কি আমরা মুক্তমনা। অধ্যাপক আহমদ শরীফ মারা গেছেন, এখন তিনি নিজেকে নাস্তিক বলতেন। এই যে শফিক রহমানের বাবা প্রিন্সিপাল সাহেব ছিলেন জগন্নাথ কলেজের, তিনি নিজেকে নাস্তিক বলতেন। সেই যুগটা পাকিস্তানের মধ্যে ব্যাপার, এটা চলে গেছে। এখন এইগুলিকে মুক্তমনা ইত্যাদি বলে কোনো লাভ নেই। আমাদের সমাজকে দেখতে হবে, উনি যেভাবে দেখছেন
এইখানে বাঙালি মুসলমানরা ঠেলায় পড়ে মুসলমান হয়েছিলেন, এখন আরেক ঠেলায় পড়ে আমরা ধর্মনিরপেক্ষ হয়েছিলাম। কাজে ধর্ম বা ধর্মনিরপেক্ষতা কোনোটাই আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম হচ্ছে কি মানবিক ধর্ম, যে আমাকে প্রয়োজনে ন্যায়ের পক্ষে রাখতে। এই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে 3টা স্লোগান, এগুলি অবিস্মরণীয়: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আমি এই জন্য সুবিচারের কথায় আসতে চাই। শুধুমাত্র এই কথাই বলবো, 1947 থেকে 1971-এর মধ্যে বাংলাদেশে যে সমস্ত হিন্দু চলে গেছে, মানে তারা মনে করছে নিরাপদ নয়, তো তারা তো 1971-এর পরে ফিরে এসে মনে করবে যে এই দেশ তাদের জন্য নিরাপদ হয়েছে। কিন্তু যদি তারা দেখে কি যারা শরণার্থী হিসেবে গিয়েছিল তাদের সাথে তারা এসে তাদের জমিগুলো দখল করবে। কবি নির্মলেন্দু গুণের মতো একজন প্রবীণ লোক আমাকে নিজে বলেছেন তার জমি তার হাতছাড়া হয়ে গেছে, এবং তিনি অভিযোগ করে বলেছেন এই হাতছাড়া তাকে শুধু জামাত করেনি, আওয়ামী লীগের লোকেরাই করেছে। তো এই যে বাস্তবতা, সেখানে এই হচ্ছে বাঙালি মুসলমান, যে তার প্রতিবেশীর সাথে মানে সম্পর্ক ভালো না রেখে তার জমিটা দখল করতে চায়। আমাদের এখানেই আইডিয়ালিজম বা ভাববাদের একটা ভূমিকা আছে, যে না, প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন এটা হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে ধর্ম। এইটা না করে যদি আপনি সম্পত্তি দখলের লড়াই করেন, ব্রিটিশ আমলে লড়াইটা হয়েছিল বাঙালি মুসলমানের সাথে বাঙালি হিন্দুদের, সেইটা পাকিস্তান আমলে হয়েছিল বাঙালি মুসলমানদের সাথে পাঞ্জাবি মুসলমানদের। এখন বাংলাদেশ হওয়ার পর আমাদের সামনে আর কোনো আদর্শ নাই। অর্থাৎ যেই কারণে আমরা একটা আইডিয়ালিজম করেছিলাম আমাদের সাহিত্যে, সংস্কৃতিতে, সর্বত্র। জহির রায়হানের মতো লোক বেহুলা চলচ্চিত্র কেন বানিয়েছিলেন? সিরাজউদ্দৌলা কেন বানিয়েছেন খান আতার মতো লোক? মুক্তিযুদ্ধে খান আতা মুক্তিযুদ্ধে যাননি, জহির রায়হান মুক্তিযুদ্ধে গিয়ে স্টপ জেনোসাইড বানাচ্ছেন এবং শেষ পর্যন্ত শহীদ হয়েছেন। কিন্তু উভয়ের মধ্যে একটা জিনিস ছিল, এইটাকে আমি বলি জাতীয়তাবাদ। বেহুলাই যে বাংলার হিন্দু সমাজের মনসামঙ্গলের কাহিনী, সেটাকে নিয়ে চলচ্চিত্র 60-এর দশকে জনপ্রিয় হয়েছে। জাগো হুয়া সাবেরা শুধু করেনি, এটাও করেছে। এবং একেবারে 68 সনে সিরাজউদ্দৌলা করেছেন কে? যিনি মুক্তিযুদ্ধে যাওয়ার লোক নন, খান আতা। এই জন্যই বলছি আমাদের এই হচ্ছে বাঙালি মুসলমানের চরিত্র। এইটার উপর ভিত্তি করে আমি বলবো আজকেও জামাত যে স্বপ্ন দেখছে এটা সফল হবে না এই দেশে। এবং জামাতের নামে যে স্প্লিন্টার গ্রুপগুলো আছে যারা হত্যাকাণ্ড বা অন্যান্য করছেন, তারা শেষ পর্যন্ত সফল হবেন না। এই বাণীটা, এই মেসেজটা তাদের কাছে পৌঁছানো দরকার। সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকারের একটা পদক্ষেপকে আমরা সমর্থন করছি, যুদ্ধাপরাধীদের বিচার তারা করছেন। আমি আশা করব যে তারা সামাজিক ন্যায় বিচারও প্রতিষ্ঠা করুন, যে জমিগুলো কেড়ে নিয়েছে সেগুলো তারা প্রত্যর্পণ করুন, তাহলেই তাদের ন্যায় বিচারের একটা উদাহরণ স্থাপন করবেন। আমরা একদম শেষ পর্যায়ে 1 মিনিটকে পাবো, আপনার কাছে নতুন একটা প্রসঙ্গ আনতে চাই। সেটা হলো যে আমরা 2-4 দিন ধরে দেখছি হঠাৎ করে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তাদের বিষয়ে এর আগে কখনো শোনা যায় না, পত্রপত্রিকায় লেখালেখি হয় নাই। এখন দেখা যাচ্ছে যে কোনো এক বিএনপি নেতার সাথে নাকি বৈঠক হয়েছে, কি ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যখন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী নিজে যখন বলেন যে তাদেরকে তথ্য আছে। তো এই বিষয়ে তো অনেক আলোচনা করা হয়তো যেত, কিন্তু আমাদের তো একদম সময় কম। আপনি যদি 1 মিনিটে একটু বলেন। আর 1 মিনিট স্যার। আমার কাছে মনে হয় যেটা যে বর্তমান সরকারের কাছে যদি আপনি তাদের রিয়াকশনগুলো দেখেন, সেটা থেকে হচ্ছে যে জামাত বিএনপির বাইরে তারা এমন কোনো বড় কোনো শত্রুকে দেখেন না, দেখছেনও না, আমার মনে হয় না দেখবেন না। তাহলে তারা বিএনপি জামাতকে একেবারেই তাদের দল মানে একেবারে দেয়াল তুলে দিয়ে বন্ধ করার এটা চেষ্টা। তো মোসাদ কী করছে না করছে আমরা তো বলতে পারি না। মোসাদ আমেরিকাও নিশ্চয়ই এর সঙ্গে জড়িত হবে। তো তাহলে উনারা আমেরিকার কথা তো বারবার বলেছেন এবং বলেছেন যে বিএনপি এটা করেছেন। অনেক টকশোতেও যারা বলেছেন যে 71 সালের মতো অবস্থা আমরা চলে গেছি, আমেরিকা আমাদের বাধা দিচ্ছে, স্বাধীনতা চাই বাধা দিচ্ছে। অতএব এটা তাদের অভ্যন্তরীণ একটা স্ট্র্যাটেজির অংশ যে আমি বিএনপিকে সবসময় চাপের মধ্যে রাখবো। বিএনপি পরাস্ত, কিন্তু বিএনপি বাদ দিয়ে আর তার সামনে বলার কিছু নেই। তো মোসাদ যদি এটা হয়, আমাদের দেশে আমেরিকাও যদি হয়, তারপরও তো খুব যে আগিয়েছে এটা আমরা বলতে পারি না। কারণ সাধারণভাবে আমাদের অবস্থাতে এই ধরনের রাজনীতির ভিত্তি নাই। তখন ষড়যন্ত্র করে তো যে কেউ করতে পারে, ষড়যন্ত্র করে তো আমরা ষড়যন্ত্রের ব্যাপারে তো হাত নেই। তবে মন্ত্রী সাহেব যে বলেছেন তিনি আশা করি তিনি তথ্য প্রমাণের ভিত্তিতেই বলেছেন, কেন মানুষ তো এই কথাটা বারবার এখন বলছে। জি, আমি আফসারের সাথে একমত এই জায়গায় যে এখন আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে বিএনপি জামাত জোট, তাদেরকে ক্ষমতার বাইরে রাখা, আরও চিরস্থায়ীভাবে বাইরে রাখার চেষ্টা করা। একই কথা করুণ হলেও সত্য, বিএনপির লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে নিজে ক্ষমতায় আসা। এর চেয়ে হায়ার রাজনীতি আরও নাই। এই জন্য বিএনপিও সবসময় চেষ্টা করে, যদিও গতবার ভারতের রাষ্ট্রপতি প্রণব বাবু যখন আসছিলেন বিএনপি সভানেত্রী দেখা করেননি, এবং পরে সেটা তারা মেকআপ করার চেষ্টা করেছেন। একই ঘটনা এখন এই সেদিনও আমেরিকান যে একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা দক্ষিণ এশিয়া বিষয়ক ভদ্রমহিলা আসলেন, উনি এসে বললেন কি বাংলাদেশ, আমেরিকা এবং ইন্ডিয়া একসাথে কাজ করতে চায়, লক্ষ্য করার বিষয়। এখন বেগম জিয়া যদি হতেন
তখন বেগম জিয়াও বলার সময় বলতেন কি, আমেরিকা, ইন্ডিয়া এবং বাংলাদেশ একসাথে কাজ করতে চায়, ওই বিষয়ে কোনো পার্থক্য হতো না। এবং হ্যাঁ, পাকিস্তানের সাথে বেগম জিয়ার যে একটা মিত্রতা আছে সেটা আদর্শ এবং ঐতিহাসিক দুই দিক থেকেই। এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাটা কী জিনিস? এইটা আমেরিকান গোয়েন্দা সংস্থার মিত্র এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার মিত্র। এবং সমস্যা হচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সম্পর্কেও অভিযোগ উঠেছে যে তাদেরও মিত্র, তাদের মিত্র কিন্তু জানি না। পাকিস্তানি মিত্র মানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বেগম জিয়ার 1991 সনের নির্বাচনে 5 কোটি কি ডলার না টাকা আমি বুঝতে পারছি না দিয়েছিলেন, এরকম একটা প্রচার আমরা দেখলাম ফেসবুকেও, এবং প্রধানমন্ত্রীর পুত্র সেটা লিখেছেন। তো সেই দিক থেকে বলছি যে বাংলাদেশের জন্মকে অনেকে বলেন ভারত এবং পাকিস্তান যুদ্ধের একটা ফল। আমি এখনও দেখতেছি আন্তর্জাতিক লিগ্যাল ডেমোক্রেটরা এগুলি লেখে, এগুলি দুর্ভাগ্যজনক। অর্থাৎ আমাদের যে লড়াইটা সেটাকে স্বীকার করছে না, কিন্তু আমাদের যেটা প্রতিষ্ঠা করতে হবে সেটা দুদিনে হবে না। আমাদের দূরবর্তী একটা লক্ষ্য থাকা উচিত যে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধের বাই প্রোডাক্ট নয়। বাংলাদেশের নিজের একটা দাবি আছে। বাংলাদেশের জন্ম পাকিস্তানের জন্য যেমন বেদনাদায়ক, দুঃখের সাথে এটাও বলতে হবে এটা ভারতের জন্য বেদনাদায়ক। ভারত আমাদের মিত্র। 1971 সনে ইন্দিরা গান্ধী অনেক দূর এগিয়ে গিয়েছিলেন এবং সেই 1971 সনে যে বলে ইংরেজিতে মাইলেজ পেয়েছিলেন তিনি, সেটা তাকে 75 পর্যন্ত টিকিয়ে রেখেছিল এবং 75 সনে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। সেটা তিনি আরও আগে বাধ্য হতেন যদি বাংলাদেশ না হতো। আমরা বাইরে দেখতে মনে করি ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করেছে, কথাটা মিথ্যা নয়, কিন্তু বাংলাদেশ যে ইন্দিরা গান্ধীকে কত সাহায্য করেছিল সেটা আমরা এখন বলতে পারি না, যেহেতু আমরা ছোট ছিলাম তখন। যা হোক, তাজউদ্দিন সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন, সেটা স্বীকার করেই বলবো। এছাড়া বাংলাদেশে তখন উপস্থিত নেতাদের মধ্যে খুব দূরদর্শী নেতা বেশি ছিলেন না। এই না থাকার ফল যেটা দাঁড়িয়েছে, বাংলাদেশের পরবর্তীকালে বাংলাদেশ পথ হারিয়েছে। তো এখন সেইখান থেকে আমরা কি সঠিক পথে ফিরে আসছি? এখন মোসাদের নামটা উঠতেছে এই কারণে যে বাংলাদেশ তার পলিসিতে দেখেছি কি, এখন একটা কথা বলে আমি শেষ করি, সাইট ইন্টেলিজেন্স বলে যে একটা গ্রুপ বারবার বলে যে বাংলাদেশে ওইখানে হামলা হয়েছে, ওখানে হামলা হয়েছে, সবগুলোকে তারা আইএসআই বলে। এইটা কারা চালায় এই বিষয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। এটার সাথে মোসাদের সম্পর্ক আছে। তাহলে আপনি রাজনৈতিকভাবে বলুন, বাংলাদেশে আইএস থাকলে মোসাদের লাভ কি? না থাকলেও তারা আছে বলে ঘোষণা করছে কেন? যদি না থাকে তারা এখানে রপ্তানি করে দুটো পাঠাবে। বাংলাদেশে যে সমস্ত স্প্লিন্টার গ্রুপ আছে তারা অধিকাংশ জামাতের সাথে সংশ্লিষ্ট, কিছু কিছু তার বাইরেও আছে, অস্বীকার করবো না, কিন্তু আফগানিস্তান বা সিরিয়া থেকে এখানে বেশি এসব লোক আসছে না। কিন্তু এদেরকে না থাকলেও এদেরকে আবিষ্কার করায় আমি দেখতে পাচ্ছি ইসরায়েলের কি ইন্টারেস্ট আছে জানি না, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে। তারা পরিষ্কারভাবে বলেছে কি আমরা এটা দমন করতে চাই যৌথভাবে। তো এই দমন করার আগ্রহ থেকে তারা আগে থেকে হানা চুক্তি করিয়েছে এবং তারা সোফা চুক্তির জন্য চেষ্টা করছে। এইগুলি যদি আমরা মনে রাখি তাহলে আপনার মোসাদের রহস্যটা খানিকটা খোলাসা হবে। যে আমরা মনে হয় এইখানে শেষ করি। দর্শক, আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।